এই জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি বা পেয়েছেন, আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানলে এই গত কয়েকদিন ধরে এই স্কিমের টাকা ঢোকা সম্পর্কে আপনাদের মনে যে সমস্ত প্রশ্ন বা সংশয় তৈরি হচ্ছে সেই সব উত্তর আপনি পেয়ে যাবেন। আমি যে বিষয়গুলো আপনাদের বলবো সেইগুলো হলো, এই স্কিমের ভেরিফিকেশন আসলে কিভাবে হচ্ছে, কারা এই ভেরিফিকেশন করছে, এই মুহূর্তে আপনার অ্যাপ্লিকেশনটা কোন অবস্থায় আছে সেটা কিভাবে বুঝবেন, কারোর অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয়ে যায় মানে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কি করা যেতে পারে, আর সর্বোপরি কারোর যদি মনে হয় যে আমি টাকা পাওয়ার যোগ্য কিন্তু এখনো টাকা পাইনি সেক্ষেত্রে সে এখন কি করতে পারে। আর এই জুলাই মাসে যাদের টাকা ঢুকেছে তাদেরকেও একটা ওয়ার্নিং দেব যে সামনের মাসে আপনাদের টাকা নাও ঢুকতে পারে বা আপনাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যেতে পারে। কেন সেটাও বলে দেবো। ফলে আপনি যদি এই স্কিমের জন্য আবেদন করে থাকেন বা শুধুমাত্র সঠিক তথ্যটা জানার জন্য এই ভিডিওটা দেখছেন, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই প্রত্যেকটা বিষয় একটা আরেকটার সাথে খুব ক্লোজলি কানেক্টেড। তো যাই হোক, আমাদের মেইন বিষয়ে আসি। প্রথমে আমি ওই টাকা না পাওয়ার ব্যাপারটা বলি। আমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম মোটামুটি সবকিছু মিলিয়ে প্রায় 50-60টার উপরে ভিডিও দেখেছি। আর টাকা না পাওয়ার কারণ হিসাবে তারা মেইনলি যেগুলো বলছে সেইগুলো হলো যে হাজবেন্ড বা ফ্যামিলির কেউ যদি সরকারি চাকরির সাথে যুক্ত থাকে তাহলে টাকা পাওয়া যাবে না। ফ্যামিলিতে 2জন বা তার বেশি লোক যদি এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রেও নাকি টাকা পাওয়া যাবে না। বাড়িতে যদি 4 চাকা বা 2 চাকার গাড়ি থাকে বা বাড়িটা পাকা বাড়ি হয় সেক্ষেত্রেও টাকা পাওয়া যাবে না। হাজবেন্ড বা ফ্যামিলির অন্য কেউ যদি ইনকাম ট্যাক্স বা জিএসটি ট্যাক্স দিয়ে থাকে সেক্ষেত্রেও নাকি টাকা পাওয়া যাবে না। ছেলে মেয়েদেরকে যদি প্রাইভেট স্কুলে পড়ানো হয় বা ছেলে মেয়েদেরকে যদি সরকারি জায়গা থেকে টিকা না দেওয়া হয় তাহলেও নাকি টাকা পাওয়া যাবে না। রেশন কার্ড যদি RSKY 1 বা 2 হয় সেক্ষেত্রে নাকি টাকা পাওয়া যাবে না। কোনো একজন মহিলার যদি একের বেশি বিবাহ থাকে তাহলে তিনিও এই টাকাটা পাবেন না। যারা গত জুন মাসে একটু দেরি করে ফর্ম জমা দিয়েছেন অনলাইনে তারাও এই টাকাটা পেতে দেরি হবে। এইরকম আরো বিভিন্ন কারণ আমি দেখেছি, কিন্তু আমি আপনাকে বলছি যে এইগুলোর একটাও টাকা না পাওয়ার জন্য অ্যাকচুয়াল কারণ না। কারণ সরকারের কোনো নোটিশে কিন্তু এইরকম বলা নেই যে এইগুলো হলে আপনি টাকা পাবেন না। আর উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি, আমার পাড়াতে যারা যারা পেয়েছেন তাদের বেশিরভাগই এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। একজন মহিলা আছে, তার হাজবেন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে আর তার শ্বশুর মশাইয়ের একটা বড় ব্যবসা আছে, তো তিনিও কিন্তু পেয়েছেন। তো যাই হোক, এখন প্রশ্ন হলো যে যাদের টাকা ঢুকলো না এর মেইন কারণগুলো কি। দেখুন, অ্যাকচুয়াল কারণ তো সেইভাবে কিছু বলা যায় না, তবে সম্ভাব্য যে যে কারণ থাকতে পারে সেইগুলো আপনাকে বলি। প্রথমত, ভোটার লিস্টে যদি নাম না থাকে, যদিও এটা খুব একটা স্ট্রং কারণ না। কারণ আমি দেখেছি আমাদের পাড়াতেই 2জন মহিলা এরকম আছে যাদের SIR এর ফলে ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে গেছে, অথচ তাদের এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে। তো সরকারের যে লজিক সেই হিসাবে ভোটার লিস্টে যাদের নাম না থাকবে তাদের টাকা ঢুকবে না, এটা হতে পারে, তবে এটা কিন্তু অ্যাবসলিউট কারণ না। সব থেকে কমন যে কারণটা হতে পারে সেটা হলো আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিংক না থাকা, তবে এটাও খুব বেশি স্ট্রং কারণ না। কারণ আমি অনেকের কাছ থেকেই এরকম শুনেছি যে তাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক তো করা আছে কিন্তু তবু তাদের এই পেমেন্টটা কিন্তু ঢোকেনি। তবে সব থেকে সঠিক যে কারণটা হতে পারে সেটা হলো এখনো ভেরিফিকেশন না হওয়া। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো ব্যাচ প্রসেসিং। এই দুটো সম্পর্কেই আমি আপনাকে বলবো। এই যে ভেরিফিকেশনের কথা বললাম, আমরা ভেরিফিকেশন সম্পর্কে যেটুকু বুঝি অ্যাকচুয়াল কাজটা কিন্তু তার থেকে অনেক বেশি। আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলি। রাজ্যে যে কোনো স্কিম চালু হোক না কেন, ওই স্কিমের জন্য কেউ যদি অ্যাপ্লিকেশন করে তাহলে ওই অ্যাপ্লিকেশন বা আবেদনটাকে ফাইনাল অ্যাপ্রুভাল দেয় ওই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কাউকে যদি দায়িত্ব দিয়ে রাখে তাহলে সে। এই অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রেও ঠিক তাই, যে অ্যাপ্লিকেশনটা হলো সেটা ফাইনালি অ্যাপ্রুভ করে ADM। তবে মাঝখানে এইখানে অনেকগুলো প্রসেস আছে আর এই সবগুলোকেই বলা হয় ভেরিফিকেশন। ধরুন আপনি অনলাইনে একটা ফর্ম ফিল আপ করলেন, তাহলে এই অনলাইন ফর্মের সাথে সাথে আপনাকে কিছু ডকুমেন্টসও সাবমিট করতে হয়। এই ফর্মটা আর তার সাথে এই ডকুমেন্টসগুলো এইগুলো ইনিশিয়ালি পঞ্চায়েত, পৌরসভা বা BDO লেভেলে ভেরিফাই হয়। ইনিশিয়ালি এই ভেরিফিকেশনের সময় দেখা হয় যে আপনি যে ফর্ম জমা দিয়েছেন তার সাথে আপনার যে ডকুমেন্টস দিয়েছেন সেই ডকুমেন্টসের সাথে সবকিছু মিলছে কিনা। এবার এই ইনিশিয়াল ভেরিফিকেশনটা
দুটো স্টেজে হতে পারে। কি করা যেতে পারে, এই পঞ্চায়েত পৌরসভা বা বিডিও অফিসের লোকজন এটা কি করতে পারে, প্রথমে এই দুটো ডকুমেন্টকে ভেরিফাই করে নিল যে সমস্ত লেখাজোখা কাগজপত্র ঠিক আছে কিনা, দেখে সেটাকে অ্যাপ্রুভ করে দিল এবং ঠিক করলো যে পরে এটার ফিল্ড ভেরিফিকেশন হবে। মানে এই অ্যাপ্লিকেশনের সাথে যে সমস্ত ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টস গুলো আদৌ ঠিক আছে কিনা সেটা আবেদনকারীকে বিডিও অফিসে বা পঞ্চায়েতে বা পৌরসভায় ডেকে যাচাই করা হতে পারে, অথবা ওই আবেদনকারীর বাড়িতে গিয়ে ফিজিক্যালি দেখে যাচাই করা যেতে পারে। সেটাকেই বলা হয় ফিল্ড ভেরিফিকেশন। ইনিশিয়াল অ্যাপ্রুভ হয়ে গেল, তারপরে ফিল্ড ভেরিফিকেশন পরবর্তী সময়ের জন্য রেখে দিতে পারে। যখন এই ফিল্ড ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর এই লেভেল থেকে ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়। আর এই ফাইনাল অ্যাপ্রুভাল দিলে তবেই ডিএম এর কাছে ম্যাটারটা যায়। অথবা আরেকটা স্টেজে কি হতে পারে, এই ফর্ম আর ডকুমেন্ট যখন ইনিশিয়ালি ভেরিফাই করছে তখনই তার সাথে সাথে ফিল্ড ভেরিফিকেশন করে নিতে পারে। তাহলে ইনিশিয়াল স্টেজেই আমার ফিল্ড ভেরিফিকেশন করে নিতে পারে, আর তার সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশনও করে নেবে, করে এটা সেই ফাইনাল অ্যাপ্রুভ হয়ে যাবে এই পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিডিও লেভেলে। তারপর এটা চলে যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। এই হচ্ছে ভেরিফিকেশনের স্টেজ। এরপর ডিএম এর কাছে যখন ওই অ্যাপ্লিকেশনটা এলো, ডিএম যখন তাতে অ্যাপ্রুভ করে দেয়, তারপর এই অ্যাপ্লিকেশনটা চলে যায় ডিপার্টমেন্টে। এই অন্নপূর্ণা যোজনা যে দপ্তর থেকে টাকা দেওয়া হবে সেই দপ্তরের অফিসে ডিএম এই অ্যাপ্লিকেশনটাকে পাঠিয়ে দেবে। তারপর ওই দপ্তর বা ওই ডিপার্টমেন্টে আপনার এই অ্যাপ্লিকেশনটাকে আবারও একবার ভেরিফিকেশন হবে যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপর এই ডিপার্টমেন্ট বা দপ্তরটা আপনার এই অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনের ফাইলটাকে অর্থ দপ্তরে পাঠিয়ে দেয়, মানে ফাইন্যান্স ডিপার্টমেন্টে। এই ফাইন্যান্স ডিপার্টমেন্টে ফাইনাল একটা ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশন হওয়ার পর আপনার এই অ্যাপ্লিকেশনের রেসপেক্টে একটা পেমেন্ট ফাইল তৈরি হয় যে আপনাকে এত টাকা দিতে হবে। তো এই ফাইন্যান্স ডিপার্টমেন্টে পেমেন্ট ফাইল তৈরি হয়। এই পেমেন্ট ফাইলটাকে আবারও ভেরিফাই করে এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের ভেতরে আরো একটা ডিপার্টমেন্ট আছে, ট্রেজারি ডিপার্টমেন্ট। সেইটা ট্রেজারি ডিপার্টমেন্ট আপনার এই ফাইলটাকে ভেরিফাই করে ফাইনাল অ্যাপ্রুভাল দিলে তবেই আপনার টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তো আপনার অ্যাপ্লিকেশন থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা পর্যন্ত মাঝখানের এই যতগুলো স্টেজ, এই পুরোটাই হচ্ছে ভেরিফিকেশনের স্টেজ। এবার কিছুদিন আগে আপনারা ওই সোশ্যাল রেজিস্ট্রি ওয়েবসাইটে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখেছেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড বা রিভার্টেড বা পেন্ডিং বা রিজেক্টেড এইরকম কিছু স্ট্যাটাস দেখাচ্ছিল। তো এই স্ট্যাটাসগুলো নর্মালি এই লেভেল পর্যন্ত হয়। ওইখানে ওই অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে হলো যে আপনার অনলাইনের এই অ্যাপ্লিকেশনটা পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিডিও বা এসডিও লেভেলে এসেছে, এখনো কিন্তু ভেরিফিকেশনের কিছু শুরুই হয়নি। এরপর ওই যে পেন্ডিং লেখা দেখেছেন, ওই পেন্ডিং লেখা মানে হলো যে এই স্টেজে ওটার ভেরিফিকেশন চলছে। পেন্ডিং মানে হলো এই যে এই জায়গাতে এর ভেরিফিকেশন চলছে। এবার এই ভেরিফিকেশনের ফলে ওই অ্যাপ্লিকেশনটা হয় অ্যাপ্রুভ হয়ে যাবে, না হলে রিজেক্ট হয়ে যাবে, অথবা রিজেক্ট না হয়ে ওই অ্যাপ্লিকেশনে আরো একটা কারেকশন করার চান্স দিতে পারে। যদি এই পেন্ডিং লেভেলে মানে ভেরিফিকেশন হতে হতে অ্যাপ্রুভ করে দেয়, সেক্ষেত্রে ওইখানে স্ট্যাটাস দেখাবে ভেরিফাইড। আপনারা অনেকে ওই ভেরিফাইড অপশনটা দেখেছেন। এবার ওই অ্যাপ্লিকেশনটাকে যদি রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে স্ট্যাটাসে দেখাবে রিজেক্টেড। আর যদি ওই বিডিও বা এসডিও লেভেল থেকে মনে করে যে আপনার অ্যাপ্লিকেশনটা একবার কারেকশন করানো প্রয়োজন, সেক্ষেত্রে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে রিভার্টেড। তো ওই শব্দগুলোর এইটা হচ্ছে নর্মালি একটা মানে। এবার ওই যে স্ট্যাটাসে দেখাচ্ছিল ভেরিফাইড বা অ্যাকসেপ্টেড, এর মানে হলো যে আপনার ওই অ্যাপ্লিকেশনটা এই লেভেলে ভেরিফাই হয়ে গেছে, ডিএম লেভেলে কিন্তু এখনো আসেনি, বা ডিএম লেভেলে যদি চলেও আসে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট লেভেলে কিন্তু যায়নি। ফলে আপনি যদি দেখেন যে আপনার স্ট্যাটাস ভেরিফাইড বা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, তার মানে কিন্তু এটা শিওর না যে আপনি টাকা পেয়েই যাবেন। এর পরেও কিন্তু আরো অনেকগুলো ভেরিফিকেশন বাকি রয়েছে। এখন প্রশ্ন হলো যে এত যদি ভেরিফিকেশনের কাজ থাকে, তাহলে যারা পেলো তাদের কি এই সমস্ত ভেরিফিকেশন হয়ে গেছে? না, এই সমস্ত ভেরিফিকেশন কিন্তু হয়নি। আমার যতদূর মনে হচ্ছে সমস্ত ভেরিফিকেশন হয়নি। এই স্কিমের ক্ষেত্রে ফিল্ড ভেরিফিকেশন হবে এই কথা কিন্তু বলা ছিল। এখন এই যে 1,10,00,000 বা 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে এই যে টাকা এসছে, এদের নিশ্চয়ই সবার এখনো পর্যন্ত ফিল্ড ভেরিফিকেশন হয়নি। তাহলে এই টাকাটা কিভাবে আসলো? এখানে যত সম্ভব মনে হচ্ছে যে এই পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিডিও বা এসডিও লেভেল থেকে এই ইনিশিয়াল অ্যাপ্রুভালটা দিয়ে দেওয়া হয়েছে। এই ইনিশিয়াল অ্যাপ্রুভাল দিয়ে একটা রাস্তা স্কিপ করে ডাইরেক্ট ডিবিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই বিভিন্ন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্টের থ্রু দিয়েই। ফলে ইনিশিয়ালি এই 1,10,00,000
মহিলার অ্যাকাউন্টে টাকা গেলেও তাদের এই সমস্ত অ্যাপ্লিকেশন কিন্তু আবারও এই লেভেলে একবার করে ভেরিফিকেশন হবে। আর ওই জন্যই বললাম যে যারা টাকা পেয়েছেন তারা সামনের মাসে আদৌ টাকা পাবেন কিনা সেটা কিন্তু একটু সন্দেহের বিষয় আছে। কারণ অলরেডি আমি কয়েকজনের কাছ থেকে খবর পেয়েছি যে তাদের গত মাসে অর্থাৎ জুন মাসের 3 তারিখে টাকা ঢুকেছিল, কিন্তু এই জুলাই মাসে টাকা ঢোকেনি। ফলে এই ভেরিফিকেশনের ব্যাপারটা একটু ছোট করে বলতে গেলে বলা যায় যে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদের কিন্তু ভেরিফিকেশনের একটা বড় পোর্শন স্কিপ করে গিয়ে এই টাকাটা ঢুকেছে। এই ভেরিফিকেশনটা হয়ে গেলে আপনাদের অ্যাকাউন্টে টাকা আবার নাও ঢুকতে পারে। তো ভেরিফিকেশনের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এবার এই সমস্ত ভেরিফিকেশনের পরে ফাইনালি গিয়ে কি এই ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার এই ডিবিটিতে গিয়ে যদি দেখে যে অ্যাকাউন্টে লিঙ্ক ঠিকঠাক নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসতে প্রবলেম হবে, দেরি হবে, ইভেন টাকা নাও আসতে পারে। এবার ডিবিটি সব ঠিকঠাক থাকলো, ডিবিটির পরেও অ্যাকাউন্টে টাকা না আসার আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে এই ব্যাচ প্রসেসিং। দেখুন ডিবিটির মাধ্যমে হিউজ পরিমাণ লোককে একসাথে টাকা পাঠানো হয়, আর এই হিউজ পরিমাণ লোককে একসাথে টাকা পাঠাতে গেলে ইন্টারনেট সার্ভারের উপর কিন্তু বিশাল একটা প্রেসার আসে। দেখবেন যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বার হয় তার মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা পরেই কখনো কখনো ওই সার্ভার ক্র্যাশ করে যায়। সবাই মিলে একই টাইমে তাদের রেজাল্ট দেখার জন্য সার্ভারের উপর লোড পড়ে, ফলে সার্ভারটা দুর্বল হয়ে পড়ে। এই ডিবিটির ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এই যে 1,10,00,000 মহিলাকে যদি একবারে টাকা পাঠাতে হয়, সার্ভারের উপর প্রচুর পরিমাণে লোড পড়বে, ফলে কিছু কিছু সংখ্যক মহিলাকে এক একটা ব্যাচ বানিয়ে টাকা ট্রান্সফার করা হয়। এবং যে ব্যাচটা প্রথমে আসবে তাদের টাকা প্রথমে ঢুকবে, যে ব্যাচটা শেষের দিকে তাদের টাকাটা শেষে ঢুকবে। এখন এই ব্যাচে করে টাকা পাঠাতে গেলে ওই সার্ভারের ওপর যেমন লোড পড়ে সেটা বললাম, ফলে ইন্টারনেট সুবিধা যদি ঠিকঠাক না থাকে, সবসময় ইন্টারনেট ফেসিলিটি ঠিকঠাক থাকে না, ইন্টারনেট ফেসিলিটি যদি কখনো কখনো দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে পেমেন্ট পেতে আরো বেশি সময় লেগে যায়। ফলে এই 1,10,00,000 মহিলাকে যদি সত্যিই টাকা ছাড়া হয়, সেক্ষেত্রে এই ব্যাচ প্রসেসিং টাইমের জন্যই লেট হচ্ছে। আজকে হচ্ছে না, হয়তো 2 দিন পরে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে আমি বলার জন্য বলে দিলাম যে 1,10,00,000 মহিলাকে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো 30 লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেছে, তো সেই ব্যাপারটা কিন্তু আলাদা। সেটা বলতে গেলে ব্যাপারটা একটু কন্ট্রোভার্সির ভেতর চলে যাবে। তো আমি ওই বিষয়টা বলতে চাইছি না। সিস্টেমে লেট কিভাবে হতে পারে সেটা বোঝালাম। এবার যারা যারা টাকা অলরেডি পেয়ে গেছেন তাদের তো খুবই ভালো, আর যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের ক্ষেত্রে আমি অ্যাডভাইস দেবো যে আপনারা আর কয়েকটা দিন একটু ওয়েট করুন। আপনাদের সম্ভবত এই ব্যাচ প্রসেসিং এর জন্য দেরি হচ্ছে। আজকে তো 4 তারিখ, আপনারা আরো 1 সপ্তাহ ওয়েট করুন। 1 সপ্তাহ ওয়েট করে যদি দেখেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসেনি, সেক্ষেত্রে ডাইরেক্ট আপনি চলে যাবেন আপনার বিডিও, এসডিও বা ডিএম অফিসে। বিডিও, এসডিও বা ডিএম অফিসে গিয়ে আপনি রিকোয়েস্ট করবেন যে আমি এইরকম অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, আমার এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি আছে সেটা আমাকে একটুখানি বলুন, আর আমার এই স্ট্যাটাসের রেসপেক্টে আমি পরবর্তীতে কি করব সেটা আমাকে একটুখানি অ্যাডভাইস দিয়ে দেবেন। তখন ওই অফিসাররা আপনাকে যা বলবে সেই হিসাবে আপনি আপনার কাজ করবেন। এখানে আমি আপনাকে আরো একটা অ্যাডভাইস দিয়ে রাখি, আপনি ওই যে স্ট্যাটাস চেক করতে যাবেন, সেখানে গিয়ে যদি দেখেন যে আপনার স্ট্যাটাসটা রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে কিন্তু যে কি কারণে আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে মানে বাতিল হয়ে গেছে, সেই কারণটা এখানে পাশে মেনশন করা থাকবে, সেটা শুনে নেবেন। যে কোনো অফিসার যখন কোনো একটা অ্যাপ্লিকেশন রিজেক্ট করে বা রিভার্ট করে দেয়, সেক্ষেত্রে কোন কারণে সেটা করলো সেটা মেনশন করতে হয়। ফলে আপনার স্ট্যাটাস যদি দেখেন যে রিজেক্টেড, তাহলে সেখানে শুনে নেবেন যে কি কারণে আপনার ফর্মটা রিজেক্ট হয়েছে, বা যদি রিভার্টেড থাকে তাহলে তার পাশেও দেখবেন যে কারণটা লেখা আছে, সেটা শুনে নেবেন যে কি কারণে আপনার ফর্মটা ব্যাক করা হয়েছে মানে রিভার্ট করা হয়েছে। তো বিডিও, এসডিও বা ডিএম অফিসে গিয়ে আপনি যেমন আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন, তার পাশাপাশি একটা হেল্পলাইন নাম্বারও দেওয়া হয়েছে। ওই নাম্বারে আপনারা ফোন করে জিজ্ঞেস করে আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারেন। নাম্বারটা হলো 8282082820। তবে আরো একটা বিষয়, যদিও এটা খুব এক্সট্রিম কন্ডিশন, যদি আপনার মনে হয় যে আপনি এই স্কিমের সুবিধা পাওয়ার যোগ্য, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, কোনো না কোনো কারণ দেখিয়ে রিজেক্ট করা হয়েছে, যদিও সেই কারণটা হয়তো আপনি বলছেন ভ্যালিড না, তবুও ওই কারণ দেখিয়ে আপনার ফর্মটাকে হয়তো রিজেক্ট করে দিল। এখন যে আপনার এই ফর্মটা রিজেক্ট করলো তার বিরুদ্ধে আপনি একটা অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটা অনলাইন অভিযোগ পোর্টাল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পাবলিক গ্রিভেন্স মনিটরিং সিস্টেম, যার ওয়েবসাইটটা হলো excise.wb.gov.in, অথবা আপনি কোর্টে গিয়ে রিট পিটিশন করতে পারেন। আচ্ছা, এবার আরো একটা বিষয় আপনাকে বলি, ফেসবুক বা ইউটিউবে আপনারা
বিভিন্ন ধরনের লিস্ট দেখে থাকবেন যে সেখানে বলা হচ্ছে এই লিস্টে যাদের নাম আছে তারাই এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন। দেখুন, এই রকম কোনো অফিসিয়াল লিস্ট কিন্তু সরকার, বিডিও, ডিএম, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কারোর দিক থেকে অফিসিয়ালি প্রকাশ করা হয়নি। দুটো তিনটে লিস্ট আছে, সেগুলোই বিভিন্ন লোকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করছে। যেমন আমি একটা উদাহরণ দিই, জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা লিস্ট বার হয়েছে, সেটাকে অনেকেই ব্যবহার করছেন। এই লিস্টটা মূলত কি? এই লিস্টটা হলো এই মিউনিসিপ্যালিটিতে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো জমা পড়েছে, সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনিশিয়ালি ওই মিউনিসিপ্যালিটি অ্যাপ্রুভ করে দিয়েছে এই লেভেলে যেগুলো অ্যাপ্রুভ করেছে সেই লিস্টটা ওইখানে দেখাচ্ছে। এবার এইখানে অ্যাপ্রুভালের মানে কিন্তু এই নয় যে এখানে যারা যারা আছে তারা প্রত্যেকে এই টাকাটা পাবে। এখান থেকে কিন্তু এতটা এই মাঝখানের ভেরিফিকেশন বাকি রয়েছে। এই ভেরিফিকেশনটা হয়েছে কি হয়নি সেটা কিন্তু ওই মিউনিসিপ্যালিটির কাছে কোনো তথ্য থাকবে না। ওই পৌরসভা শুধুমাত্র এই রেকর্ডটা রেখেছে যে তার পৌরসভাতে কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেই রেকর্ডটা রাখার জন্য। আর ওই রেকর্ডটা দেখিয়েই কিন্তু বিভিন্ন লোকে বিভিন্ন রকম ভিডিও করছে। ওই লিস্টটা হলো শুধুমাত্র ওই মিউনিসিপ্যালিটি বা ওই পৌরসভা থেকে যে নামগুলো অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে, কারণ পৌরসভার পরেও কিন্তু এই এতগুলো অ্যাপ্রুভাল বাকি। তো সেটা কিন্তু আপনি মাথায় রাখবেন। আমাকে আরো একজন বলেছিলেন যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের দিক থেকে একটা লিস্ট বার করা হয়েছে। তো কেএমসির দিক থেকে যে লিস্টটা বার হয়েছে সেখানে কিন্তু কোথাও অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা বলে কোনো কথা লেখা নেই। ওখানে যে ডেটাটা আছে সেটা হলো ওই কেএমসির আন্ডারে কতগুলো ফ্যামিলি আছে, ওই ফ্যামিলিতে কারা কারা মেম্বার রয়েছে, সেই ফ্যামিলির একটা ডেটাবেস কেএমসির ওই পোর্টালে রয়েছে। আর আমরা যতদূর খোঁজ খবর নিয়ে দেখেছি ওই ডেটাটা লাস্ট 2017 সালে আপডেট করা, ফলে অন্নপূর্ণা যোজনার সাথে এর কোনো সম্পর্কও কিন্তু নেই। তো এই লিস্ট সম্পর্কে আপনাকে ফাইনালি বলবো যে সরকারিভাবে এইরকম কোনো লিস্ট কিন্তু পাবলিকের উদ্দেশ্যে পাবলিশ করা হয় না। সরকার এইরকম কোনো লিস্ট পাবলিশ করে না। সরকার যদি এইরকম কোনো লিস্ট তৈরি করেও থাকে সেটা শুধুমাত্র তার ইন্টারনাল ভেরিফিকেশনের জন্য বা ইন্টারনালি ডিবিটির থ্রু ওই অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য, পাবলিকের উদ্দেশ্যে দেখানোর জন্য কিন্তু না। উপর মহল থেকে কিন্তু কড়া নির্দেশিকা দেওয়াই থাকে যে কোনো বিডিও, এসডিও, গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি কোনো লেভেল থেকে এই ফাইল যেন পাবলিকের উদ্দেশ্যে ওপেন না হয়। তো যাই হোক, এই পুরো বিষয়টা আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম, জানি না কতদূর বোঝাতে পেরেছি। কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে কমেন্টে আমাদের একটু মেনশন করে দেবেন। আর সরকার এটাকে অ্যাকচুয়ালি কিভাবে কি করতে চাইছে সেরকম যদি কোনো আপডেট আমি পাই আপনাদেরকে দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে এরপরে অন্য একটা ভিডিওতে।